হলের অন্য প্রান্তে পৌঁছে ব্রেকার বক্সটা খুলে দেখি, সত্যি একটা ব্রেকার ট্রিপ করেছে। ওটা সেট করে দিতেই একটা হাততালির আওয়াজ ভেসে এলো। অর্থাৎ টেনিস কোর্টে আবার বাতি ফিরে এসেছে। এতটা বলে মামুদ একটু লজ্জিতভাবে বললেন, আচ্ছা, আমি কি বেশি ডিটেলে আপনাকে বলছি? একটুও নয় স্যার, ঠিক এভাবে বলে যান যা যা ঘটেছিল। তবে একটা প্রশ্ন স্যার, সার্কিট ব্রেকার বক্সের কাছাকাছি আর কাউকে দেখলেন? হ্যাঁ, আমাদের মালির আয়েশা নামে একটি বোবা মেয়ে আছে, বছর 10-11 বয়স। সে তখন ওখানে ঘুরঘুর করছিল। ও বুদ্ধিতেও খাটো, এদিক ওদিক নিজের মনেই ঘুরে বেড়ায়। আমার একবার মনে হয়েছিল মেয়েটাই ব্রেকারে হাত দিয়েছে কিনা। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু খেয়াল হলো ও জবাব দিতে পারবে না। তবে ওকে সতর্ক করে দিয়েছিলাম, এখানে হাত দিবি না বলে। ও কথা বুঝতে পারে? তা মোটামুটি পারে। আর কাউকে দেখেননি স্যার? না। সিঁড়িঘরের সিঁড়িটাও কি দোতলায় যাবার? হ্যাঁ, দোতলায় যাবার দুটো সিঁড়ি। এই সিঁড়িটা কাজের লোকরাই সাধারণত ব্যবহার করে। একাধ সময়ে আমরাও করি, যখন বাড়ির পাশে ফলের বাগানে যাই। আচ্ছা, তারপর বলুন স্যার। আমি যখন বাইরে এলাম তখন দেখি জামাল চাচা বাবার স্বাস্থ্য কামনা করে একটা টোস্ট দিচ্ছেন। অনেকে ওখানে মদ খেলেও বাবা হার্ট বাইপাস হবার পর থেকে আর মদ খান না। পার্টি টার্টিতে সাধারণত কমলা লেবুর রস বা আনারসের রস এই রকম কিছু খান। জামাল চাচার পর খালুও টোস্ট দিলেন। তখনই বাবার মুখ দেখে মনে হলো বাবার মুখটা একটু বিকৃত। বাবা বললেন, জামাল, বেশ তেতো এবারের জুসটা। জামাল চাচা বললেন, সে কি, আমার তো সেরকম লাগছে না। বলতে বলতেই আবার আলো নিভে গেল। আমি আবার ছুটলাম সার্কিট ব্রেকার অন করতে। কে জানি পেছন থেকে বললেন, পেছনের বাগানের আলোগুলো বন্ধ করে দিতে, তাহলে লোডটা একটু কমবে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে সার্কিট ব্রেকারটা অন করে পেছনের আলোর মেইন সুইচটা অফ করে দিয়ে যখন ফিরলাম, তখন বাবাকে ডাক্তার আহমেদ আর খালু ধরাধরি করে শুইয়ে দিচ্ছেন মাটিতে। আমি জামাল চাচাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? জামাল চাচা একেবারে হতচকিত। বললেন, কি জানি, হঠাৎ খিঁচুনি দিয়ে পড়ে গেলেন। তাহলে কি স্ট্রোক, হার্ট অ্যাটাক, কি হলো বাবার? কয়েক মিনিটের মধ্যে দেখলাম বাবার দেহটা একেবারে নিথর। পার্টিতে যারা এসেছেন তারা সবাই দিশেহারা। ডাক্তার আহমেদ গলার পাশে আঙুল দিয়ে মাথা নাড়লেন। ইতিমধ্যে খালু পুলিশে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছে। আম্মা বাবাকে জড়িয়ে ভীষণ কান্নাকাটি শুরু করেছেন। কয়েকজন মহিলা আর মিসেস আহমেদ আম্মাকে ধরে আছেন। আমার বুকে যে কি কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। আমি নিচু হয়ে বসে বাবার গায়ে হাত দিয়ে দেখলাম শরীরটা যেন ঠান্ডা হতে শুরু করেছে।
আমার পাশে ডাক্তার আহমেদ। আমার তখন একটাই প্রশ্ন, সব শেষ? উনি মাথা নাড়লেন। জামাল চাচা শুনলাম খালাকে বলছেন, মাসুদ ভাই জুসটা খেয়ে তেতো বলেছিলেন। আমার তো তেতো লাগলো না, বুঝতে পারছি না কিছু। খালু সেটা শুনেই একটা রুমাল দিয়ে বাবার গেলাসটা ঢেকে রাখলেন। খানিক বাদেই অ্যাম্বুলেন্স এলো, সেই সঙ্গে পুলিশও। খালু পুলিশ অফিসারের সঙ্গে কী সব বললেন। তারপর তারা বাবার পানীয় ভর্তি গ্লাসটা নিয়ে চলে গেলেন। আমি এত শোকাচ্ছন্ন যে কারো সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু আমার আশেপাশে যা হচ্ছে সবই কানে আসছে। ডাক্তার আহমেদের সঙ্গে খালু আর জামাল চাচার কথাবার্তা শুনছিলাম, অন্যদিকে আম্মার বিলাপ। অনেকে এসে আমায় সান্ত্বনা দিচ্ছিলেন। এরই ফাঁকেই আমি শুনলাম ডাক্তার আহমেদ জামাল চাচাকে বোঝাচ্ছেন যে তেতো লাগাটা কিছু অস্বাভাবিক নয়, ওটা স্ট্রোকের আগে সাময়িক বিভ্রান্তি। সিজার হওয়ার আগে অনেক রকম অদ্ভুত স্বাদ গন্ধ পায় মানুষ। জামাল চাচা বললেন, কিন্তু স্ট্রোক তো হলো পরে। আমার মনে হয় ম্যাসিভ স্ট্রোকের একটু আগেই একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। তখনই উনি জোসটা তেতো লাগার কথা বলছিলেন। ওর হার্টটাও খুব বাজে অবস্থায় ছিল। কে জানি ডাক্তার আহমেদের কথা সমর্থন করলেন। হ্যাঁ, প্রথমে তো 2-1 চুমুক জুস খেলেন, তখন তো তেতো বলেননি। কে জানে, আমার তো ওকে অসুস্থ বলে মনে হতো না। জামাল চাচা যেন আত্মগত হয়েই বললেন। আমারও সেটাই ধারণা ছিল। বাবা এত সংযত হয়ে থাকতেন যে হঠাৎ এভাবে চলে যাবে, এটা কখনোই আমার মনে হয়নি। পরের প্রশ্নটা হলো বাবার পোস্টমর্টেম হবে কি না। আমার ভীষণ আপত্তি বাবার শরীর কাটা ছেঁড়া হবার ব্যাপারে। ডাক্তার আহমেদও সেটা করার খুব একটা কারণ দেখছেন না। যদি পানীয়তে গোলমেলে কিছু পাওয়া যায় তাহলে অবশ্য অন্য কথা। সুতরাং দ্রুত পানীয়টা পরীক্ষা করা হোক। সেখানে কিছু না পাওয়া গেলে ধর্মাচারে যা যা পালনীয় সেটাই করা হবে। খালু আর জামাল চাচা তার দায়িত্ব নিলেন, আমি শুধু সঙ্গে থাকব। পরদিন সকালেই জানা গেল পানীয়তে কিছু পাওয়া যায়নি। সুতরাং পোস্টমর্টেম করার আর কোনো কারণ রইল না। মোটামুটি এই ব্যাপার। থ্যাংক ইউ স্যার, তাহলে তো আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখছি না। কেন আপনার মনে হচ্ছে যে মৃত্যুটাতে কোনো রহস্য আছে? ওই যে বললাম, হঠাৎ 2বার করে সার্কিট ব্রেকার ট্রিপ করা। প্রমথ বলল, ব্রেকারটা তো ডিফেক্টিভ হতে পারে। তা পারে অবশ্য, তবে আরেকটা কারণও রয়েছে আমার চিন্তার। আমার ধারণা বাবা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। কী রকম ঝামেলা স্যার? তা বলতে পারবো না, তবে ওকে একটু বিমর্ষ দেখতাম। 2-1বার প্রশ্ন করেছি, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর পাইনি। আম্মার সঙ্গেও একটা দূরত্ব লক্ষ্য করেছি। এমনকি জামাল চাচার সঙ্গেও খিটমিট করতেন। ওর মৃত্যুর পর
জামাল চাচার কাছে শুনেছি যে ব্যবসাতে অনেক গন্ডগোল চলছিল, তাই ওর মনটা ভালো ছিল না। জামাল চাচা নিজেও বাবার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। ব্যবসার ওর নিজের অংশটা জামাল চাচা বিক্রি করে দেন। একটু অর্থকষ্টের মধ্যেও পড়েছিলেন। কেন জানেন স্যার? ব্যবসার দেনাটেনাই হবে নিশ্চয়ই। বাবার ব্যবসাতে আমার নিজের কোনো আগ্রহ ছিল না। আমি বাবাকে বলেছিলাম যে ওতে আমি নিজেকে জড়াবো না। তাই জামাল চাচা যখন এসে আমাকে আমার অংশটা বুঝে নিতে বলেন, আমি কোনো উৎসাহ দেখাইনি। তাতে উনি একটু ব্যথিতই হয়েছিলেন। আপনার বাবার অবর্তমানে আপনাদের তরফ থেকে কোম্পানিটা দেখভাল কে করছেন? আম্মা আর আমি জামাল চাচাকে অনুরোধ করেছি সেটা করতে, আর তার জন্য পারিশ্রমিক নিতে। আপনার বাবার কোনো উইল ছিল স্যার? যদ্দূর জানি না। বাবা মাঝে মাঝে উইলের প্রসঙ্গ তুলতেন, কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম যে ওর সম্পত্তি আমি চাই না। আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। আমার ওই রকম মনোভাব দেখেই হয়তো ও নিয়ে আর এগোননি। কিন্তু স্যার, উইল তো শুধু আপনার জন্য নয়, আপনার আম্মার জন্যেও। তা ঠিক। মামুদ একটু লজ্জিত হলো, কিন্তু জামাল চাচা আমার মনোভাব জানেন। আমাদের বাড়ি নিয়ে আম্মার একটু দুশ্চিন্তা ছিল। জামাল চাচা এই কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন। আমি ওকে কাগজপত্র তৈরি করতে বলেছি যাতে আম্মার নামে বাড়িটা হয়। কথাটা শুনে আমার খটকা লাগলো। ছেলের সঙ্গে বাড়ির ভাগাভাগি নিয়ে চিন্তা। তাহলে কি আম্মা মামুদের সৎ মা? একেনবাবুর ভুরুটাও একটু কুঁচকালো, কিন্তু একেনবাবু তা নিয়ে প্রশ্ন করলেন না। জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বার যখন সার্কিট ব্রেকার অন করতে গেলেন স্যার, তখন কাউকে দেখেছিলেন? আমি যখন বাড়িতে ঢুকছিলাম তখন মিস্টার খানকে দেখেছিলাম দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমাকে দেখে বললেন, কি আবার আলো নিভে গেল নাকি? আমি বললাম, হ্যাঁ, এই এক্ষুনি। কিন্তু আমার উত্তরের অপেক্ষা না করে উনি ঝড়ের বেগে টেনিস কোর্টের দিকে চলে গেলেন। একটু স্ট্রেঞ্জ স্যার, তাই না? উনি একটু অদ্ভুত ধরনেরই লোক। কি করেন উনি? মিস্টার খানকে আমি ভালো চিনি না। শুনেছি ওর অনেক পলিটিক্যাল কানেকশন আছে। আপনার বাবার বন্ধু? না, বাবা ওকে পছন্দ করতেন না, কিন্তু যে কোনো কারণেই হোক ওকে ঘাটাতে চাইতেন না। শুনেছি বাবার ফ্যাক্টরিতে একবার প্রচণ্ড লেবার ট্রাবল হয়েছিল, যার পেছনে উনি ছিলেন। পরে অবশ্য মিটমাট হয়। আমার ধারণা তার জন্য বাবাকে বেশ ভালো অঙ্কের টাকা দিতে হয়েছিল মিস্টার খানকে। সেই জন্যে জামাল চাচা সব সময়ে বাবাকে বলতেন বাবার সব পার্টিতে উনি যেন নিমন্ত্রিত হন এবং ওকে যাতে বিশেষ সমাদর করা হয়। ভালো না করতে পারলেও খারাপ করতে মিস্টার খান নাকি ওস্তাদ। ভেরি ইন্টারেস্টিং স্যার। মিস্টার খান ছাড়া দ্বিতীয়বার আর কাউকে দেখেছিলেন? রহিম মালি।
আয়েশার যে বাবা, তাকে দেখেছিলাম সিঁড়িঘরে। আয়েশার খোঁজে এসেছিল। আয়েশাকে দেখেছিলেন? না, সাইডের দরজাটা খোলা ছিল, সেখান দিয়েই হয়তো বেরিয়ে গিয়েছিল। আমি রহিমকে একটু বকলামও সাইডের দরজাটা বন্ধ না করে রাখার জন্য। সাধারণত ওটা রাত্রে ভেতর থেকে বন্ধ থাকে। রহিম অবশ্য বলল যে ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে বাড়িতে গেছে। তবে আমাদের বাড়িতে এ ব্যাপারে কোনো ডিসিপ্লিন নেই। যে যার খুশি যেদিক দিয়ে ইচ্ছে বেরিয়ে যায়। বাড়িতে দিনরাত্রি বাবার এক নার্স থাকে, আম্মারও একজন হেল্পার আছে। এছাড়া রাঁধুনি, দুজন কাজের লোক, মালি। তারা কখন কোথা দিয়ে বেরোচ্ছে না বেরোচ্ছে তার কোনো ঠিক নেই। আই সি, আপনাদের বাড়ির মালি বা কাজের লোকরা থাকে কোথায়? ওদের থাকার জায়গাগুলো আমাদের কম্পাউন্ডের পেছনে। তবে দিন আর রাত্রি দুজন নার্স বাইরে থেকে আসে। তাদের কেউ কি পার্টিতে ছিলেন? না, বাবা বা আম্মা বাড়ির কাজের লোকদের পার্টিতে থাকা পছন্দ করতেন না। আচ্ছা, আপনার বাবার মৃত্যুটা যদি সত্যই স্বাভাবিক না হয়, তাহলে কাকে আপনার সন্দেহ হয়? এইবার আমায় মুশকিলে ফেললেন যে। তেমনভাবে কাউকেই সন্দেহ হয় না। তাছাড়া পুলিশ সন্দেহের কিছু দেখেওনি। তবে আগেই বলেছি, বাবার চিঠিটা আমাকে বিব্রত করেছে। চিঠিটা স্যার আপনার কাছে আছে? হ্যাঁ, আপনাকে দেখাবো বলে সাথে করে এনেছি। এই দেখুন। পড়তে পারি স্যার? নিশ্চয়ই, সেই জন্যই তো দিলাম। ছোট্ট চিঠি, কথাগুলো হুবহু আমার মনে নেই। তবে মূল বক্তব্য হলো, মাসুদ সাহেব আশঙ্কা করছেন যে হঠাৎই ওর একদিন মৃত্যু হবে। তাতে ওর দুঃখ নেই, কারণ বাঁচার ইচ্ছেও ওর ফুরিয়েছে। যাই হোক, মামুদের নামে যেসব শেয়ার উনি করিয়েছিলেন আর ওদের জয়েন্ট অ্যাকাউন্টের পাসবই আনোয়ারের কাছে রেখে দিয়ে যাচ্ছেন। বাবার স্মৃতির কথা স্মরণ করে এগুলো যেন মামুদ গ্রহণ করে। শেয়ারগুলো ক্যাশ করতে চাইলে আনোয়ার এ ব্যাপারে মামুদকে সব রকমের সাহায্য করবেন। আরও কিছু কথা যেগুলো ঠিক মনে নেই আমার। চিঠিটা পড়ে একেনবাবু বললেন, একটু পাজলিং স্যার, তাই না? তবে কি না হঠাৎ করে মৃত্যু, খুন না হয়ে হার্ট অ্যাটাকও তো হতে পারে। মামুদ মাথা নাড়ল। কিন্তু বাবা এইভাবে মৃত্যু চিন্তা আগে কখনো করেননি। তাই আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে। আই সি। ভালো কথা স্যার। পার্টির কোনো ছবি আছে? মামুদ কথাটার অর্থ বুঝল না। জিজ্ঞেস করল, কার কথা বলছেন? বলছি স্যার, আপনার বাবার সেই পার্টির সময়ে কেউ ছবি তুলছিলেন? আমি তুলেছিলাম কয়েকটা আমার ক্যামেরায়। সেগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, অনেকগুলো ছবির সিডি আমি সাথে করে নিয়ে এসেছি। সেখানে পার্টির ছবি নিশ্চয়ই কয়েকটা আছে। নিয়ে আসুন না স্যার, একটু দেখি। আমাকে একটু খুঁজতে হবে যে। আমরাও আছি স্যার,
আপনিও আছেন। যখন পাবেন স্যার নিয়ে আসুন স্যার, আর বাড়ির ছবিগুলোও। বেশ, কিন্তু আপনার কি মনে হয় যা শুনলেন এখন পর্যন্ত? ফ্র্যাঙ্কলি স্যার, আই হ্যাভ নো ক্লু। পরের দিন বিকেলে আবার মামুদ আর তারেক এলো। মামুদ একটা সিডি নিয়ে এসেছে। আমার ল্যাপটপটা অফিসে ফেলে এসেছি। প্রমথ ওরটা বার করে দিল, কিন্তু খুবই বেজার মুখে। ওর সব সময়ে ভীতি ওর কম্পিউটারে ভাইরাস ঢুকবে। বিশেষ দেশি ভাইদের কোনো ডিস্কেট বা সিডিকে ও বিশ্বাস করে না। আমাদের সবার কম্পিউটারই নাকি ভাইরাসে জর্জরিত, আর আমরা সেটা জানিও না। তবে আজকে ওর নিজের একটা আগ্রহ ছিল বলেই দিল, কিন্তু তার আগে ধমকের সুরে বলল, ভাইরাস ফাইরাস নেই তো মামুদ? তোমাদের দেশে তো ওগুলো কিলবিল করে। আমার কথাটা শুনে একটু লজ্জা লাগলো। বললাম, কি বলছিস চাতা? কেন, কথাটা ভুল বললাম? কি তারেক, ভুল বললাম নাকি কথাটা? তারেক অতিশয় ভদ্র ছেলে, বলল, আরে না দাদা, ভুল বলবেন কেন? তবে মামুদের সিডিতে ওসব পাবেন না। কেন, মামুদকে ভাইরাসরা ভয় পায় নাকি? আমি বললাম, তুই চুপ করবি? মামুদ সিডি থেকে বেছে একটা ছবি বার করল। পার্টির আয়োজন যখন শুরু হচ্ছে সেই সময়কার ছবি। টেবিল আর চেয়ারগুলো পাতা হয়েছে টেনিস কোর্টে। প্রতিটা টেবিলে সবুজ রঙের চাদর পাতা, আর তার ওপর বড় সাদা ফুলদানি। সেখানে রং বেরঙের একগুচ্ছ করে ফুল। আপনার বাবা কোন টেবিলে বসেছিলেন স্যার? মামুদ দেখালো টেবিলটা। ওটা গাড়ি বারান্দার খুব কাছে। ওখান থেকে উঠে একটু গেলেই কোর্ট থেকে বেরিয়ে যাবার গেট। সেখানে গাড়ি বারান্দা পেরোলেই বাড়ির বারান্দা। দাঁড়ান দাঁড়ান, এই ছবিটাই আর একটু ভালো করে দেখতে পাবেন, বলে মামুদ আরেকটা ছবি বার করল। বেশ বড় গোল টেবিল, চারিদিকে গোটা দশেক চেয়ার সাজানো। আপনার বাবা ঠিক কোথায় বসেছিলেন স্যার? আমিও শিওর নই, হয় এই চেয়ার অথবা তার পাশেরটা। একটা চেয়ার দেখিয়ে মামুদ বলল, আই সি। আচ্ছা স্যার, আর কে কে ওর সঙ্গে বসেছিলেন? মামুদ একটু চিন্তা করে বলল, আম্মা, কবির সাহেব, আজিজুল চাচা, মিস্টার খান। কয়েকটা চেয়ার ফাঁকা ছিল, মাঝে মাঝে জামাল চাচা ওখানে বসছিলেন। আমিও দুই একবার গিয়ে বসেছি। অন্যান্য নিমন্ত্রিতরাও মাঝে মাঝে এসে বাবার সঙ্গে বসে গল্প করে যাচ্ছিলেন। যাদের কথা বললেন তারা কি করেন? আজিজুল চাচা বাবার থেকেও বয়সে বড়। স্কুলে বাবার মাস্টার মশাই ছিলেন। খুব ভালো লোক, তবে কানে খুব কম শোনেন। কবির সাহেব এক সময় বাবাদের পার্টনার ছিলেন। কয়েক বছর আগে বাবা আর জামাল চাচার সঙ্গে ঝগড়াঝাটি করে চলে যান। নিজে একটা বিজনেস শুরু করেন। সেই বিজনেস অবশ্য ভালো চলেনি। পার্টির কয়েক মাস আগে বাবার কাছে এসে ক্ষমা টমা চেয়ে আবার বিজনেসে
জয়েন করতে চান বলে জানান। জামাল চাচা ওকে ফেরত নিতে চাইছিলেন, কিন্তু বাবার আপত্তি ছিল। কবির সাহেব আম্মাকে এসে ধরেছিলেন। আম্মাও বাবাকে অনেকবার বলেছিল ওকে পার্টনার করে নিতে। বাবা শেষমেশ বোধহয় রাজি হয়েছিলেন। তবে এই ফিরে আসা নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল বলে শুনেছি। কিন্তু কবির সাহেব মাঝে মাঝেই বাবার কাছে এ নিয়ে তদবির করতে আসতেন। মিস্টার খানকে কি বিশেষ সম্মান দেবার জন্য আপনার বাবার টেবিলে বসানো হয়েছিল স্যার? তা নয়, সবাই ঘুরে ঘুরে নানান চেয়ারে বসছিলেন। আম্মা, কবির সাহেব আর আজিজুল চাচা সব সময়েই বাবার টেবিলে ছিলেন। মিস্টার খান খানিক বাদে এসেছিলেন। একেনবাবুর কানে কথাটা কত গেল বুঝলাম না, কারণ উনি মন দিয়ে ছবিটা দেখছেন আর মাথা নাড়তে নাড়তে বলছেন, ভেরি ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। আমি আর চুপ করে থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কি এত ইন্টারেস্টিং? এই ফুল যে বাংলাদেশে হয় স্যার, আমার জানা ছিল না। কথাটা শুনে মামুদ খুশি হলো। আপনি বেশ ফুল চেনেন দেখছি। তা স্যার একটু একটু চিনি। টবের এই আবছা গোলাপি ফুলগুলো তো মনে হচ্ছে হাইড্রেঞ্জিয়া, তাই না? ঠিকই ধরেছেন। আমি প্রশ্ন করলাম, কোনগুলোর কথা বলছেন? এই যে স্যার দেখুন, এগুলো। দেখলাম অসংখ্য পাপড়িতে ঠাসা বেশ বড় গোল গোল সাদা আর আবছা গোলাপি রঙের ফুল টবের পর টবে ফুটে আছে। মাঝে কয়েকটা অন্য ধরনের গাছ, তবে দুটো গাছ ছাড়া লম্বায় হাইড্রেঞ্জিয়ার থেকে তারা ছোট। বড় দুটো গাছের একটা আমি চিনতে পারলাম, ম্যাগনোলিয়া। আমাদের ক্যাম্পাসেই একটা আছে, আমার অফিস ঘর থেকে দেখা যায়। কিন্তু টবেও যে সেটা হয় তা জানা ছিল না। টব দুটো অবশ্য খুবই বড়। হাইড্রেঞ্জিয়ার কম টব তো নেই আপনাদের বাগানে। এই ছবিতেই তো অন্তত গোটা 25 দেখছি। হ্যাঁ, এটা বাবার পৈতৃক সূত্রে পাওয়া একটা নেশা। প্রতি বছর টবে 30টা করে হাইড্রেঞ্জিয়া গাছ করতেন। এটা আমি জন্মকাল থেকে দেখে আসছি। কোত্থেকে গাছগুলো পেয়েছিলেন স্যার? এই ট্র্যাডিশন চলে আসছে আমার বাবার আব্বার সময় থেকে। তিনি ছিলেন গাছ পাগল লোক। জমিদার নগেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর খুব বন্ধু ছিলেন। আপনারা হয়তো ওর নাম জানেন না, কিন্তু বাংলাদেশে এখনও নগেন্দ্রনারায়ণের একটা পরিচিতি আছে। পৃথিবীর নানা জায়গা থেকে উনি বীজ আর চারা সংগ্রহ করে একটা চমৎকার বাগান করেছিলেন। বাবার আব্বাকেও তার কিছু কিছু বীজ আর চারা গাছ দিয়েছিলেন, তবে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। শুধু হাইড্রেঞ্জিয়া আর কয়েকটা গাছ এখনো আছে। আপনার শখ নেই স্যার? মামুদ একটু চুপ করে বলল, আমি তো এখন এখানে, আর আম্মার সেরকম শখ নেই। টু ব্যাড স্যার, এরকম চমৎকার গাছগুলো দেখেও তো আনন্দ। তা ঠিক, তবে নেশা না থাকলে এগুলো করা কঠিন। শীতের দেশের
পেরিনিয়াল গাছগুলোকে আমাদের দেশে বাঁচিয়ে রাখা খুব সোজা ব্যাপার নয়। আমিও তাই ভাবছিলাম স্যার, এই গাছগুলোকে গ্রীষ্মকালে কোথায় রাখেন? বাবা অনেক পয়সা নষ্ট করেছেন এগুলোর পেছনে। গাছের জন্য বাড়ির পেছনে ঘর বানিয়েছেন। এককালে বরফ দিয়ে ঘর ঠান্ডা রাখা হতো, পরে এয়ার কন্ডিশনার এলো। নেশাগ্রস্ত না হলে এগুলো করা যায়? অ্যামেজিং স্যার, ট্রুলি অ্যামেজিং। কোনোদিনও যদি ঢাকায় যাওয়া হয় তাহলে একবার আপনাদের বাড়ি গিয়ে গাছগুলো দেখব। অবশ্যই যাবেন। বাড়ির আর কোনো ছবি এই সিডিতে আছে স্যার? একটা নয়, অনেক। দাঁড়ান, দেখাচ্ছি। এখানে আসার মাস দুয়েক আগে বেশ কিছু ছবি তুলেছিলাম আমি। তাতে বাড়ির ভেতরকার ছবি, সামনের রাস্তা, বাগান কিছুই বাদ দিইনি। দাঁড়ান, কোন ফোল্ডারে রয়েছে দেখি। ও হ্যাঁ, এই যে এইখানে, বলে ফোল্ডারটা খুলে একটা ছবি ক্লিক করলো। এই যে দেখুন, এটা হলো গাড়ি বারান্দা। গাড়ি বারান্দা দিয়ে বাড়িতে ঢুকলে সামনের যে বারান্দাটা চোখে পড়ে, সোজা যে দরজাটা, সেটা বাবার অফিস ঘরে যাবার। এখন 90 ডিগ্রি ঘুরে ডান দিকের যে দরজাটা, সেটা দিয়ে ঢুকলে একটা লম্বা হল পাবেন। তার বাঁ পাশে 6টা পরপর গেস্ট রুম, প্রত্যেকটার সঙ্গেই অ্যাটাচড বাথরুম। আর 90 ডিগ্রি উল্টো ঘুরে বাঁ দিকের দরজা দিয়ে ঢুকলে প্রথমেই লিফট, তারপর উপরে যাবার সিঁড়ি, পাশেই ছেলেদের জন্য একটা বাথরুম, তারপরে একটা বড় হলঘর। বৃষ্টি হলে সেখানেই পার্টিগুলো হয়। হলঘরের শেষে মহিলাদের জন্য একটা বাথরুম, তারপর একটা ছোট কিচেন। শুধু পার্টির সময়েই ওটা ব্যবহার করা হয়। হলঘরটা শেষ হয়েছে সিঁড়ির ঘরে, ওখানেই সার্কিট ব্রেকার বক্সটা। একেবারে শেষে একটা সাইডের দরজা, কাজের লোকরা ওটা দিয়েই বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় যায়। গেস্ট রুমের হলঘরের শেষেও একটা দরজা আছে কাজের লোকদের ঢোকার জন্যে। ওপরে যাবার একটা সিঁড়ি ছিল, কিন্তু সে দরজাটা সব সময় বন্ধই থাকে। দোতলাটা শুধু আমাদের আর আত্মীয় স্বজন কেউ এলে তাদের জন্য কয়েকটা ঘর রয়েছে। এখানে একটা হল ঘরের আলাদা ছবিও আছে। দাঁড়ান, দেখছি কোথায়। এক কাজ করা যাক স্যার, একেনবাবু বললেন। এই সিডিটা আমি রেখে দিই, পরে ধীরে সুস্থে দেখব। মামুদ লজ্জিত হয়ে বলল, আপনাকে বোধহয় খুব বিরক্ত করে দিয়েছি, তাই না? মোটেই না স্যার, তবে এগুলো অনেক সময় দিয়ে দেখতে হবে। আপনার যদি সিডিটা রেখে যেতে কোনো আপত্তি না থাকে তাহলেই। কি আশ্চর্য, আপত্তি থাকবে কেন? থ্যাংক ইউ স্যার। আর কিছু জানতে চান? মামুদ ওঠার আগে জিজ্ঞেস করল। না স্যার, আপাতত এই যথেষ্ট। এই সিডিটা তো দিয়ে গেলেন, একটু ভালো করে দেখি। চোখে দেখার মতো বড় কিছু নেই স্যার। মামুদ আর তারেক চলে যাবার কিছুক্ষণ পর আমি আর প্রমথ একেনবাবুকে চেপে ধরলাম। কি বুঝলেন মশাই? হয়তো নর্মাল ডেথই স্যার, তবে গোলমাল কিছু থাকলেও
আশ্চর্য হব না। বাহ, খুব প্রোফাউন্ড স্টেটমেন্ট, প্রমথ খোঁচা দিয়ে বলল। তার মানে কেসটা আপনি নিচ্ছেন? আমি বললাম, কিসের কেস স্যার? এর মধ্যে একদিন বাড়ি ফিরে দেখি একেনবাবু কম্পিউটারের মনিটরে তন্ময় হয়ে মামুদের বাড়ি দেখছেন। কি দেখছেন এত বিভোর হয়ে? ফুলগুলো স্যার, হাইড্রেঞ্জিয়া ফুলগুলো দেখতে অপূর্ব। তা তো বুঝলাম, কিন্তু শুধু সেগুলো দেখছেন বলে তো মনে হচ্ছে না। কি যে বলেন স্যার, ফুলগুলোই দেখছি। দেখুন স্যার, কিরকম পিঙ্ক রঙের হাইড্রেঞ্জিয়ার মাঝখানে হঠাৎ চমৎকার একটা নীল রঙের হাইড্রেঞ্জিয়া। দেখলাম, কিন্তু তাতে অবাক হওয়ার কি কিছু আছে? হাইড্রেঞ্জিয়া কি নীল রঙের হয় না? হয় স্যার, নিশ্চয়ই হয়। তাহলে? আসলে আগে এটাকে এখানে দেখিনি। হয়তো টবটা অন্য জায়গায় ছিল। তাছাড়া একই গাছে তো নানান রঙের ফুলও হতে পারে। মেন্ডেলের সূত্র জানেন না? কি ছাই এত গাছের বই পড়েন। এটা মন্দ বলেননি স্যার। চা খাবেন? আপনি বানাবেন? আমি মুচকি হেসে জিজ্ঞেস করলাম। বানাতে পারি স্যার, কিন্তু আপনি অনেক ভালো বানান। তাহলে আর চা খাবেন কিনা জিজ্ঞেস করলেন কেন? বলতেই পারতেন একটু চা করে খাওয়াবেন কিনা। আপনিও স্যার প্রমথ বাবুর মতো হয়ে যাচ্ছেন, একেনবাবু অনুযোগের ভঙ্গিতে বললেন। ঠিক আছে, বুঝেছি, আসুন বলে আমি কিচেনে গেলাম। স্টোভে জল চাপিয়ে আমি খুঁজতে শুরু করলাম চা পাতা কিছু অবশিষ্ট আছে কিনা। পাওয়া গেল না। আমি টি ব্যাগ একেবারেই পছন্দ করি না। তার থেকে ইনস্ট্যান্ট কফি ভালো। কফি চলুক, কি বলেন? বেশ তো স্যার, আমেরিকায় কফি ভালো। জল গরম হতে কয়েক মিনিট, কফিও সঙ্গে সঙ্গেই হয়ে গেল। কফি নিয়ে বাইরের ঘরে বসতেই একেনবাবু বললেন, আচ্ছা স্যার, শরীয়ত আইন সম্পর্কে আপনি কি জানেন? সেটা আবার কি? ইসলামিক আইন? হ্যাঁ। শূন্য। কেন? না স্যার, ওদের উত্তরাধিকার আইনটা বেশ গোলমেলে। আমি অনেক দিন আগে একটু দেখেছিলাম। তারপর মাথা এত ঝিমঝিম করতে শুরু করলো যে হাল ছেড়ে দিলাম। শরীয়ত আইন নিয়ে হঠাৎ মাথা ব্যথা কেন? এই অঙ্কটা মিলছে না স্যার, তাই ব্যাপারটা বোঝবার চেষ্টা করছি। মানিকজোড়দের জিজ্ঞেস করুন, ওরা নিশ্চয় জানবে। তারেক আর মামুদকে প্রমথ ইদানিং মানিকজোড় বলতে শুরু করেছে। ব্যাড ইনফ্লুয়েন্স। আমিও হঠাৎ হঠাৎ বলে ফেলি। কারা? তারেক সাহেব আর মামুদ সাহেবের কথা বলছেন? রাইট। নাও জানতে পারেন স্যার, হিসেবটা বেশ গোলমেলে। ভালো কথা। ওদের খবর কি? কদিন ধরে বেপাত্তা। কি একটা কাজে বাইরে গেছেন স্যার, আমিও খোঁজ করছিলাম। আপনি কেন খোঁজ করছিলেন? প্রবলেম সলভ হয়ে গেল নাকি? কি যে বলেন স্যার, প্রবলেম আছে কি না তাই জানা নেই। তাহলে কি জানতে চাইছিলেন? হঠাৎ মনে হলো স্যার,
বাইরের গাছ পরিবেশ পাল্টালে বাঁচিয়ে রাখা কঠিন। আবহাওয়ার কথা ছেড়ে দিন, মাটি আলাদা, অন্যরকম পোকামাকড়, যেগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতাই গাছগুলোর নেই। এইসবের বিরুদ্ধে লড়াই করে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সোজা ব্যাপার নয়।